প্রশাসনের আশ্বাসে ভাঙার আন্দোলন স্থগিত। আদালতে নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষার আহ্বান ইসি সচিবের। ক্ষতিগ্রস্ত অফিসগুলোতে চলছে ক্ষয়ক্ষতি নিরূপণ। যদি 21 তারিখে সুরাহা না হয় তাহলে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আন্দোলনে নামবে। এই সীমানার এই বিষয়টা নিয়ে রিট করা হয়েছে, সবাই সঠিক সিদ্ধান্তটা আদালত থেকে পাবো। বগুড়ার শিবগঞ্জে মা ছেলেকে কুপিয়ে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট। একদিন পরই বাড়িতে ছিল বিয়ের আয়োজন। বিয়ে হবে এটার জন্য কেনাকাটা করার জন্য তারা টাকা উঠাই নিয়ে আসছে বাসায়। বারান্দার ছেলে দেখলাম মেয়েটা লাশ, আর ঘরের ভেতর দেখলাম হলো মেয়েটা। রংপুরের পীরগাছায় পদ্মরাগ এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত। সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ, পৌঁছেছে রিলিফ ট্রেন। রাকসুতে তৃতীয় দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা। 25 সেপ্টেম্বর ভোট গ্রহণে নেওয়া হবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ময়মনসিংহ নগর ভবনেই নেই সাপ্লাই পানির লাইন। বছরে প্রায় 6 কোটি টাকা দিলেও সেবা পাচ্ছে না বাসিন্দারা। পানি দুর্গন্ধ, অকালে একদিন আইলে আর একদিন পানি আয় না। মাসে মাসে বিলটা ঠিকই হইতাছে, কিন্তু পানিটা ঠিক নাই। কিরা টিরা তারপরে জির বড়া থাকে, আমরা এগুলা ব্যবহার করবার পারি না, করলে শরীর খাজ্জা। ভাঙ্গায় আপাতত আন্দোলন থেমেছে। প্রশাসনের আশ্বাসে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনরতরা। তবে দাবি আদায় না হলে রোববার থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। এদিকে জেলা প্রশাসকের পাঠানো চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষার আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব। ফরিদপুরের ভাঙ্গা থেকে আরো জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন আরেক সহকর্মী মাহমুদুর রহমান জয়। লন্ডভন্ড প্রতিটি জিনিস সাক্ষ্য দিচ্ছে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের। মাত্র একদিন আগেই কয়েক হাজার মানুষের হামলায় ধূলিসাৎ হয়ে যায় ভাঙ্গা উপজেলা পরিষদের প্রায় সবগুলো অফিস। আজ পর্যন্ত অফিসের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণে ব্যস্ত, জানান ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আমার অফিসের মোটামুটি আসবাবপত্র দিয়ে সব কিছু ভেঙে ফেলছে। দরজা ভেঙে, কম্পিউটার ছিল, ল্যাপটপ ছিল, তারপর চেয়ার টেবিল যা ছিল, আলমারি দুইটা সব ভেঙে ফেলছে। যখনই আমরা ওখানে থানা অ্যাটাক করছে, থানা ভাঙাচুর হয়েছে, ওই শুনে এই লোকজনের শব্দ আসতেছে, আমরা তখনই অফিসে তালা দিয়ে বেরিয়ে চলে গেছি। আমার ল্যাপটপ ভাঙছে এবং হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে, এবং আমার যে প্রিন্টার ছিল এটা ভাঙছে, এবং ওই লেমিটিং মেশিন ছিল এটা ভাঙছে। অন্যান্য যে যা যা ছিল সব একেবারে ভাঙে চুরে তছনছ করে দিয়েছে। বাদ যায়নি ভাঙ্গা থানাও। তবে আজ থানার নিরাপত্তায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ সদস্য, কারণ সকাল থেকে মাঠে নামার প্রস্তুতিতে ছিল ভাঙ্গার বিভিন্ন গ্রামের মানুষ। আইনগতভাবে বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে, আর রাস্তা আটকানো যাবে না, অবরোধ করা যাবে না। তারা যদি শান্তিপূর্ণভাবে কোনো কিছু করে সেটাও ভিন্ন জিনিস, কিন্তু রাস্তা আটকে জনদুর্ভোগ সৃষ্টি করে এ ধরনের আমরা করতে দেব না। আমরা মহাসড়কটাকে যান চলাচলের উপযোগী এবং একটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে যাতে যান চলাচল করতে পারে সেই প্রক্রিয়ার সেটা করার জন্য যা যা করা লাগে তাই করবো আমরা। দুপুর নাগাদ খবর আসে আন্দোলন স্থগিতের। ডিসির দেয়া চিঠির বিপরীতে সুখবর না এলে রোববার ফের মাঠে নামার হুঁশিয়ারি দেয় আন্দোলনরতরা। ডিসি মহোদয়ের বক্তব্যের উপরে আন্দোলন স্থগিত করা হয়েছে। জনদুর্ভোগটা যেন একটু কমে। ডিসি মহোদয় যেহেতু শান্তিপ্রিয় একটা কথা বলছে, যদি 21 তারিখে সুরাহা না হয় তাহলে আন্দোলনকারীরা পরবর্তী পদক্ষেপ কঠিন আকারে এবং 12টি ইউনিয়নে একত্রিত হয়ে আন্দোলনে নামবে। ফরিদপুরে যখন চাপা উত্তেজনা, সে সময় নির্বাচন কমিশন থেকে জানানো হয় জেলা প্রশাসকের পাঠানো চিঠি পৌঁছেছে। আসনটির বিষয়ে হাইকোর্টে রিটও হয়েছে। আদালতের নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষার আহ্বান জানান সিনিয়র সচিব। জেলা প্রশাসক মহোদয় চিঠি একটা দিয়েছেন। ফরিদপুর 2 এবং 4 আসনের ভিতরে যে দুটো ইউনিয়ন নিয়ে আজকে যে অসন্তোষ, বা এই অসন্তোষটা ট্রুলি স্পিকিং এটা অনাকাঙ্ক্ষিত। ইতিমধ্যে এই সীমানার এই বিষয়টা নিয়ে রিট করা হয়েছে। আদালতের প্রতি আমাদের সবারই একটা সম্মান এবং শ্রদ্ধার জায়গাটা আদালত, এবং আমরা সবাই সঠিক সিদ্ধান্তটা আদালত থেকে পাবো। নতুনভাবে গন্ডগোল না হলেও মহাসড়কে ছিল সংঘর্ষের রেশ। সোমবারের উত্তেজনার খবরে যাত্রা বাতিল করে বিভিন্ন গন্তব্যের পরিবহন। সংসদীয় আসন ফরিদপুর 4-এর 2 ইউনিয়ন ফরিদপুর 2-এর ভেতর অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গেল সপ্তাহ থেকেই চলছে নানা কর্মসূচি।
আন্দোলনের শুরুতে দুটি কথা বলা হয়েছিল, এক হচ্ছে তাদের দাবি যৌক্তিক আর তাদের আন্দোলন অহিংস। তবে সেই অহিংস আন্দোলন সময়ের পরিক্রমায় হয়ে ওঠে সহিংস, আর সেই সহিংসতার মাত্রা কতখানি সেটি এই ধ্বংসস্তূপ দেখলে খুব সহজেই অনুধাবন করা যায়। এখন এই ক্ষয়ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে সেটি এখন ভাবনার বিষয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ভাঙ্গা, ফরিদপুর। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চল সহ গুরুত্ব বিবেচনায় 4টি আসন পুনর্বহালের দাবিও তারা জানিয়েছেন। এ নিয়ে সোমবার উচ্চ আদালতে রিট করা হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আগামীকাল আবারও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বগুড়ার শিবগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতের কোনো এক সময় বাড়িতে ঢুকে তাদেরকে হত্যা করা হয়। ডাকাতি করতে গিয়ে হত্যাকাণ্ড বলে স্বজনরা ধারণা করছে, আর তদন্তে নেমেছে পুলিশের একাধিক টিম। একমাত্র মেয়ে রিলা খাতুনের বিয়ে উপলক্ষে প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে ছিল আনন্দের পরিবেশ। সেই বাড়িতেই এখন কান্নার রোল। বিয়ের একদিন আগে হত্যাকাণ্ডের শিকার রিলার মা ও ভাই। স্বজনরা জানায়, বগুড়ার শিবগঞ্জের সাদুল্লাপুর বটতলা গ্রামের বাড়িতে ছেলে ইমরান ও মেয়ে রিলাকে নিয়ে থাকতেন মা রানী বেগম। মঙ্গলবার সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতর মা ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। লুট হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার। আত্মীয়ের বাসায় থাকায় প্রাণে বেঁচে গেছেন কলেজ পড়ুয়া রিলা। শুনলাম যে মার্ডার হয়েছে। আমার কিন্তু নিজস্ব, আমার শালা হয়, শালার বউ, মা বেটা। তারপরে এখানে আসে দেখি হওয়ার ঘটনা ঠিক। মহিলা আগে দেখি উত্তর শীতল হয়ে পড়ে আছে, রক্ত দেওয়া যায় আছে। আর ওই চ্যাংরা যান মারছে তাদের ওই নাজিয়ের আর তোষক আছে, তোষকের ওপর দেখে পড়ে আছে। আমরা চাচ্ছি যারা এই হত্যাকাণ্ড করেছে বা পরিকল্পনাভাবে হোক, চিন্তাই হোক বা সচেতনমূলক হোক, আমরা চাই তাদের শাস্তি হোক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে তার স্ত্রী এবং ছেলে ছিল। কেউ বা কাহারা রাতে যে কোনো সময় তাকে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিকভাবে আমরা এখনো তত পাইনি, আমাদের তদন্ত অব্যাহত আছে। মা ছেলেকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে বাবা মা এবং সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম, তাদের 4 বছরের সন্তান আফরান। সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন নিহত শিপলুর বাবা। এর আগে সন্ধ্যায় বাবুরাইল বউবাজার এলাকায় একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিপলুর অনেক টাকা ঋণ, তার বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা ছিল। নিজের কোনো রোজগার না থাকা সহ পাওনাদারদের চাপেই এই হত্যাকাণ্ড। পুলিশ ধারণা করছে স্ত্রী সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে শিপলু। গাইবান্ধার ঘাঘট নদী থেকে তাসমিনারা নাজ নামের এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাসনিম সদরের NH মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, ভোরে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময় পেরোলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। দুপুরে নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনে 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে সারা দেশের সাথে রংপুর অঞ্চলের আন্তনগর লোকাল মেইল ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে। পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জানিয়েছেন, দুপুর 1:45টার দিকে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পরে যাত্রা শুরু করলে লাইন সেপারেটরের পাত ভেঙে ইঞ্জিনের পেছনে থাকা 4টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তবে অনেক যাত্রী তাদের মালামাল খোলা যাওয়ার অভিযোগ করেন।
খোয়া যাওয়ার। আর সারা দেশের সাথে আন্তনগর রংপুর এক্সপ্রেস, লালমনি বুড়িমারি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারের জন্য লালমনিরহাট থেকে সংশ্লিষ্ট ট্রেনটি রওনা হয়েছে। পার হয়ে যাওয়ার পরে এখানে পাতি আপনার সিগন্যালের যে পাতি আছে পয়েন্ট যে করা ছিল সিগন্যাল পাতিটা ভেঙে যাওয়ার কারণে আমাদের রেল লাইনটা সরে গেছে। যে পয়েন্টটা লাগানো ছিল এই পয়েন্টটা একটু ফাঁকদণ্ড হওয়ার কারণে এবং এখানে লাইন চুক্তি হয়েছে চাকা। ঘটনাস্থলে সহকর্মী সরকার মাজহারুল মান্নান আমাদের জন্য অপেক্ষা করছেন। মাজহার, যে রিলিফ ট্রেনটির কথা বলছিলাম সেটি পৌঁছেছে কিনা জানাবেন, লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা তাও জানতে চাই। যেটি দিতে চাই যে উদ্ধার কার্যক্রমটি শুরু হয়েছে এবং এরই মধ্যে একটি বগিকে কিন্তু এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। আমরা যদি একটুখানি ফুটেজে আপনাদেরকে দেখাতে পারি সেই দৃশ্যটি, যে এটি উদ্ধার করা হয়েছে। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে লালমনিরহাট যে রেলওয়ের যে বিভাগীয় অফিসার জনাব আবু হেনা মোস্তফা আলম, তিনি যেটি নিশ্চিত করেছেন যে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে রেলের যে বিভাগীয় যিনি পরিবহন কর্মকর্তা আছেন জনাব আব্দুল্লাহ আল মামুন তার নেতৃত্বে, এবং তারা পুরো জিনিসটি খতিয়ে দেখবেন যে আসলে কি কারণে এই ঘটনাটি ঘটলো। এটি কি লাইনের সমস্যা ছিল, এটি বগির সমস্যা ছিল, নাকি অন্য কোনো সমস্যা ছিল, নাকি সিগন্যালের সমস্যা ছিল। এই 3টি কথা তিনি বলেছেন এবং আমাদের কাছে তিনি তথ্য দিয়েছেন যে এই যে বগিটি আছে এই বগিটি ওই উদ্ধারকারী যে ট্রেনটি আছে সেটি নিয়ে এখন এখান থেকে রওনা দিবে। এরপর পার্বতীপুর থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন আসবে। ট্রেনটি আসার পরে পেছনের যে আরো 4টি বগি আছে সেই 4টি বগিকে তারা উঠাবেন। এই ধরনের কথা কিন্তু রেলওয়ের যে লালমনিরহাট ডিভিশনের কর্মকর্তা জনাব আবু হেনা মোস্তফা আলম তিনি বলেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন যে আজ রাত 9টা নাগাদ অর্থাৎ 9টার মধ্যেই এই লাইনটি ঠিক হয়ে যাবে কথা বলছেন। এবং আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে এরই মধ্যে যে একটি বগি উদ্ধার করে যে রিলিফ যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি কিন্তু নিয়ে যাচ্ছে এবং এটি যাওয়ার পরে এরই মধ্যে এখানে আবার পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসবে এবং সেই ট্রেনের মাধ্যমে বাকি যে 4টি বগি আছে সেই 4টি বগি এখান থেকে উঠানো হবে। এবং রেলের কর্মকর্তা যেটি বলছিলেন যে 12টা 50 থেকে 55 মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটে এবং আমরা যে আউটার সিগন্যালটি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, ঠিক এই জায়গার মধ্যে যে রেলওয়ের যে সেপারেটর যে পার্ট আছে সেই পার্টের তামা ভেঙে যায়, এই ধরনের কথা আছে সেটি আমরা শুনেছিলাম এবং সে কারণেই কিন্তু এই যে আমি আপনাকে যদি পেছনে একটু দেখাতে পারি 1 2 3 4 5 এই 5টি বগি কিন্তু এখানে এখনো লাইনচ্যুত আছে। এবং সব থেকে যে বড় বিষয় সেটি হচ্ছে এখানে প্রায় 2000-এরও বেশি নানা বয়সী যাত্রী ছিলেন, তারা কেউই হতাহত হননি এবং সামান্য পরিমাণে 2-1 হতাহত হয়েছেন এবং কিছু মালামাল খোয়া গেছে এ ধরনের আমরা তথ্য পেয়েছি। এবং রেলওয়ের যে বিভাগীয় কর্মকর্তার ভাষায় হয়তো রাত 9টা নাগাদ এই পরিস্থিতির উত্তরণ হবে, তখন কিন্তু এই যে রংপুর অঞ্চলের যে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং রংপুর থেকে যে ট্রেনগুলো যাতায়াত করতো সেগুলো স্বাভাবিক হবে। এবং রেলের কর্মকর্তা আরো একটি তথ্য দিয়েছেন এর মধ্যে 2টি ট্রেন বগুড়া স্টেশনে তারা আটকিয়ে রেখেছেন, এটি স্বাভাবিক হওয়ার পর সেটি আসবে। বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ মাজহার। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড় করাতে 31 দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের আলাইপুরে জেলা ছাত্র দলের এক প্রোগ্রামে তিনি এ কথা বলেছেন। এ সময় কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় ছাত্রদল কর্মী শেখ রিফাত মাহমুদকে শুভেচ্ছা জানান। বলেন ছাত্রদল তাদের পুরনো গৌরব ফিরিয়ে আনছে, আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে এই ছাত্র সমাজ অগ্রগণ্য ভূমিকা পালন করবে। দফার মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কি হবে, কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে বুক উঁচু করে দাঁড় করাবে, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে দাঁড় করাবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছে। উনি ওর মধ্যে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারোরই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের হিলি সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হল রুমে মতবিনিময় সভায় তিনি অংশ নেন। বলেন দেশের জনগণ বর্তমানে ভোটাধিকার প্রয়োগ করতে চায়, অন্যায় অত্যাচার স্বৈরাচারের বিচার চায়। যারা নির্বাচনকে বিলম্বিত করে ফ্যাসিস্টদের পুনর্বাসিত করার পায়তারা করছে তাদের ষড়যন্ত্র রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে আজকে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, কোন হুঙ্কারে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই। কারণ মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সাথে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, জনগণ দেশের মালিকানা চায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনে আজ তৃতীয় দিনের মতো প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে একাডেমিক ভবন, আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13, এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সহ এ পর্যন্ত 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে। মোট ভোটার প্রায় 29,000। আর ভোটের দিন 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান। 2000 পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্ব পালন করবে র্যাব এবং বিজিবি। রাকসু নির্বাচনে আরো খবর জানবো আমাদের সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, যেহেতু একেবারেই শেষ বিকেল, প্রচারণার চিত্র কেমন দেখছেন জানাবেন। প্রচারণায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে তাও জানতে চাই। বৃষ্টি, সকাল থেকে প্রচারণা যদি বলি একদমই জমজমাট। সকল যে প্যানেলগুলো রয়েছে সেই সাথে সাথে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারা দল বেঁধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে, পরিবহন মার্কেট, সিলসিলা, টুকিটাকি চত্বর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়া থেকে শুরু করে একাডেমিক ভবন যেগুলো রয়েছে, শহীদুল্লাহ কলা ভবন, 4th সায়েন্স বিল্ডিং, 1st সায়েন্স বিল্ডিং, 2nd সায়েন্স বিল্ডিং সহ যে বিল্ডিংগুলো রয়েছে একাডেমিক ভবন, সব ভবনগুলোতেই আসলে যারা ভোটার রয়েছে, শিক্ষার্থী, তারা যখন ক্লাস শেষ করে বের হচ্ছিলেন তারা ঠিক তখনই তাদের হ্যান্ডবিলগুলো দিয়ে কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা বিশ্ববিদ্যালয়কে আরও যুগোপযোগী করে বিশ্বের দরবারে আরও উন্নত করতে চান এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আবাসন সমস্যা, পানির সমস্যা, খাবারের সমস্যা, নিরাপত্তা এবং স্বাস্থ্যগত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই মূলত তারা এই কাজ করতে চান, সেই প্রতিশ্রুতি মূলত ব্যক্ত করছেন। এখন আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকগুলো প্যানেল তারা একত্রিত হয়ে তারা কিন্তু কথা বলছেন এবং কিভাবে প্রচারণা কালকে করবেন সে বিষয়টিও কিন্তু তারা আলোচনা করছেন। আমরা তেমনটি দেখতে পাচ্ছি। বলা যায় যে সারা দিন ব্যাপী একদমই জমজমাট আজকে আমি প্রচারণা দেখেছি। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে, স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু চষে বেড়াচ্ছেন এবং প্যানেলের যারা রয়েছে তারাও সকলেরই আজকে হ্যান্ডবিল তৈরি হয়েছে এবং তারা মাঠ পর্যায়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বৃষ্টি, ধন্যবাদ তারেক। শুনছিলাম আমরা দায়িত্ব পালনে অনিয়ম ও আসামিকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 6 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। সোমবার বিকেলে কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলম সহ বাকিদের ক্লোজড করা হয়। আর তাদের মধ্যে বশির আলমকে পুলিশ সুপার কার্যালয় আর বাকি 5 জনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অনিয়মের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। এর আগে 2 সেপ্টেম্বর পুলিশ ব্যারাকে একাধিক মামলার আসামিকে আপ্যায়ন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এ নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। ভারী বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ নদীর পানি বেড়েছে। তিস্তার পানিতে লালমনিরহাটের বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে আর পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। সোমবার ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ তা কিছুটা নিচ দিয়ে বইছে। এতে করে তীরবর্তী কিছু এলাকা থেকে পানি নেমে গেছে। পানি নিয়ন্ত্রণে এর মধ্যে ডালিয়া ব্যারাজে 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এদিকে সিলেটের কানাইঘাটে সুরমা ও অমলশীত পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কিছুটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে অন্যান্য নদ নদীর পানিও বেড়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দারা বছরে পানি বাবদ গুনছেন প্রায় 5,72,00,000 টাকা। 100 বছরের পুরনো এই মিউনিসিপ্যালিটি জাহালের সিটি কর্পোরেশন, যেখানে এখনো কার্যকর কোনো সাপ্লাই পানির ব্যবস্থা গড়ে ওঠেনি। এমনকি নগর ভবনের ভেতরেই পানির সরবরাহ লাইন নেই। এমন বাস্তবতায় জলের জন্য নগরবাসীর কাছ থেকে কেটে নেওয়া কোটি কোটি টাকা
জলেও যাচ্ছে না। স্ত্রীর স্মৃতিকে ধরে রাখতে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মাণ করেছিলেন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের। ব্রহ্মপুত্রের পানি বিশুদ্ধ করে সাপ্লাই হতো এখান থেকে। 1889 সাল থেকে কাজ শুরু হলেও তা সম্পন্ন করে 1893 সালে এটি মিউনিসিপ্যালিটির অধীন হয়। ময়মনসিংহ শহরে এটিই ছিল প্রথম পানীয় জলের যান্ত্রিক উপায়ে সরবরাহ কেন্দ্র। প্রজাদের পানি দিতে এমন জলকল স্থাপন করা হয়েছিল শহরের বিভিন্ন প্রান্তে। ব্রহ্মপুত্র নদী থেকে মোটা পাইপ দিয়ে জল তোলা হতো। এখানে 8টা পুকুর ছিল, এগুলোতে ফিল্টার করে করে তারপরে চালু করে, কিন্তু সেটা লিমিটেড এলাকা ছিল। মেইনলি এটা ছিল রামবাবু রোড টু টাউন হল আর এই নদীর পার, এইটাই বেশিরভাগ ছিল। ময়মনসিংহ শহরে সাপ্লাই পানির 100 বছরের ইতিহাস। দেখা যাক এখনকার কি অবস্থা। জানতে গিয়ে দেখা যায় নগর ভবনেই নেই সাপ্লাই পানির সংযোগ। পানি সরবরাহ লাইন আছে, এটাও অনেক পুরনো, অনেক জায়গায় অনেক লিকেজ আছে এবং বর্তমানে ওই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত হয়নি দেখে লোকজনকে সুপেয় পানির ভালো ব্যবস্থা করা যাচ্ছে না। সিটি কর্পোরেশন থেকে পাওয়া তথ্য বলছে বর্তমানে 7556টি পানির সংযোগ আছে নগরীতে। 33টি ওয়ার্ডের মধ্যে সংযোগ আছে মাত্র 16টিতে। তাহলে দেখা যাক যাদের আছে তাদের কি অবস্থা। আমাদের আশানুরূপ আয় হচ্ছে না, যে জন্য পানি শাখার আমরা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করতে পারছি না। এলজিইডির সিআরডিপি প্রজেক্টের আওতায় একটি ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। আমরা আশা করি আমরা সামনে হয়তো এই সেবার মান আরও উন্নত করতে পারব। তথ্য বলছে গত অর্থ বছরে সিটি কর্পোরেশনের পানি বিভাগের আয় 1.5 কোটি টাকা, খরচ প্রায় 3 কোটি। অর্থাৎ ভর্তুকি দিয়ে চালাতে হচ্ছে পানি বিভাগ। পানি দুর্গন্ধ, একদিন আইলে আর একদিন পানি আয় না। মাসে মাসে বিলটা ঠিকই হইতাছে, কিন্তু পানিটা ঠিক নাই। কিরা টিরা তারপরে জির বড়া থাকে, আমরা এগুলা ব্যবহার করবার পারি না, করলে শরীর খাত যায়। 3 বেলা যদি রীতিমতো দেন কাম কাজটা কি চলে। হোল্ডিং ট্যাক্স বিলের কাগজে দেখা যাচ্ছে পানি রেট নামে নেওয়া হচ্ছে মোট টাকার 3%। তথ্য বলছে গত বছর এখান থেকে আয় হয়েছে 4 কোটি 20 লাখ টাকা। তাহলে এই জলের টাকা কোথায় খরচ হচ্ছে? পানি বাবদ যে 3% টাকা আদায় করা হয় সেটা কিন্তু আসলে সুপেয় পানির সাপ্লাইকরণের জন্য নির্ধারিত না। সে সুপেয় পানির সাপ্লাইকরণটা কিন্তু আলাদা। গৃহস্থালিতে সুপেয় পানির সংযোগ সহ সাবমার্সিবল পাম্প স্থাপনের যে অনুমোদনগুলো সেটা পানি শাখার মাধ্যমে আমরা করে দিয়ে থাকি। 1858 সালে ব্রিটিশদের স্থাপন করা বঙ্গদেশের মধ্যে প্রথম এবং ভারত উপমহাদেশের মধ্যে দ্বিতীয় পৌরসভা আজকের ময়মনসিংহ। বাস্তবতা হচ্ছে সাধারণ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা এখনো হয়নি এই নগরে। ভেস্তে গেছে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর উদ্যোগ। জমিদার শব্দটি শুনলেই চোখের সামনে ফুটে ওঠে চাবুক মারার ছবি। তবে ভিন্ন বাস্তবতাও রয়েছে। সূর্যকান্ত আচার্য চৌধুরী তার প্রজাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছিলেন 135 বছর আগে, কিন্তু সেই ধারা আর অব্যাহত থাকেনি। নগরবাসী বলছেন এবার অন্তত সিটি কর্পোরেশন সুপেয় পানির ব্যবস্থায় উদ্যোগ নিক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। মাদারীপুরের শিবচরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে ঘটনা ঘটেছে, সেটি আমরা আপনাদেরকে সংবাদের পরবর্তী অংশে জানিয়ে দেব। আরেকটি খবর আছে, কলেজের শিক্ষার্থীদের জন্য কেনা মাইক্রোবাস, যেটা কখনোই ওঠার সৌভাগ্য হয়নি কোনো ছাত্রছাত্রীর, তবে প্রতি বছরই নিয়ম মাফিক ফি ঠিকই দিতে হয়। সেই মাইক্রোবাসের জন্য প্রতি মাসে খরচ করা হয় লাখ টাকা। এমনই নানা অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের সরকারি কলেজে দুদক অভিযান চালায়। প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে, কিন্তু অধ্যক্ষের দাবি 1 পয়সারও গরমিল হয়নি। প্রতি মাসেই লাখ টাকা করে খরচ হয় এই মাইক্রোবাসের জন্য। গত 14 মাসে 14 লাখ টাকা ব্যয় করা হয়েছে গাড়িটির পেছনে। শুধু অস্বাভাবিক ব্যয়ই নয়, শিক্ষার্থীদের জন্য ক্রয়কৃত গাড়িটি ব্যবহার হয় অধ্যক্ষের ব্যক্তিগত কাজে। অথচ প্রতি বছরই পরিবহন ফি দেয় সিরাজগঞ্জ সরকারি কলেজের 12,500 ছাত্রছাত্রী, কিন্তু তাদের জন্য নেই কোনো যানবাহন। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের থেকে নেওয়া টাকার কোনো হদিশও থাকে না কলেজ ফান্ডে। আমাদের যেহেতু আপনার কোনো পরিবহন নেই, তাহলে কেন এই আমাদের পরিবহন বাবদ টাকা নেওয়ার পর এই টাকাটা ব্যয় হলো 14 লক্ষ টাকা? তার মানে সম্পূর্ণ এই 14 লক্ষ টাকা গিয়েছে দুর্নীতি হয়েছে। যাতায়াত ভাড়া বা আপনার বাস খরচের এখানে আমাদের অলমোস্ট 60 থেকে 70 লক্ষ টাকা খরচ হইতেছে, অথচ আমাদের এখানে কোনো গাড়িই নাই। প্রস্তুত নেওয়া যায়, নিয়ে এসি, আবার
পোস্ট অফিসে খাতা দিয়ে এসি, আর প্রিন্সিপাল স্যারের বাসায় থেকে নিয়ে এসি, নিয়ে যাই, এই ডিউটি করি। এমন একাধিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ সরকারি কলেজে অভিযান চালায় দুদক। বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাই করে দুদকের প্রতিনিধি দলটি। এ সময় বেশ কিছু অনিয়মের সত্যতা পায় তারা। লগ বই পর্যবেক্ষণে দেখা যায় সেখানে কোনো মাইলেজ উল্লেখ নাই এবং কত লিটার তেল ব্যবহার করেছে এভাবে সুনির্দিষ্ট কোনো কিছু নাই, এবং গাড়িটা যে ছাত্ররা ব্যবহার করেছে এ ধরনের কোনো ছাত্রদের কোনো সিগনেচার কোনো কিছুই পাওয়া যায়নি। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে এই গাড়িটা শুধু অধ্যক্ষ নিজের কাজের পারপাসে ব্যবহার করেছেন। যদিও এক পয়সারও গরমিল হয়নি দাবি অধ্যক্ষের। জানালেন সবকিছুই হয়েছে নিয়মের মধ্যে থেকে। একটি পয়সাও আমিনুল ইসলাম সিস্টেমের মধ্যে থেকে সবকিছু সিস্টেমেটিক ওয়েতে খরচ হয়েছে, একটি পয়সা নয় এবং ছয় হয়নি পরিবহন খাতে। যা ব্যয় হয়েছে সেটাই দিয়েছে, কিন্তু 15 মাসে ভ্যাট আইটি সহ এই খরচটি হয়েছে। গত বছরের 14 আগস্ট কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেন আমিনুল ইসলাম। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হাসপাতালে আইসিইউ আছে, তবে রোগীরা সেবা পাচ্ছেন না। নানা সংকট দেখিয়ে বছরের পর বছর বন্ধ পড়ে আছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগ। প্রতিদিনই সেবা পেতে ঢাকায় ছুটতে হয় রোগীদের, পথে অনেকে প্রাণ হারান। এ নিয়ে জেলাবাসী বেশ ক্ষুব্ধ, আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আইসিইউ চালুর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। 250 শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 200 রোগী ভর্তি হয়। আউটডোরে চিকিৎসা নেন হাজার খানেক সেবা প্রত্যাশী। সংকটাপন্ন রোগীদের জন্য 2020 সালে এই হাসপাতালে চালু হয় 10 শয্যার আইসিইউ, কিন্তু করোনার সংক্রমণ কমে গেলে সে বছরই বন্ধ হয়ে যায় আইসিইউর কার্যক্রম। বর্তমানে প্রতিদিন দুর্ঘটনা বা জটিল রোগে আক্রান্ত অন্তত 15 জন রোগীকে ঢাকায় পাঠাতে হচ্ছে। এতে খরচের পাশাপাশি বেড়েছে রোগীর মৃত্যু ঝুঁকি, পথেই মারা যান অনেকে। মুমূর্ষু রোগী যারা আছেন তারা তাদের যখন আইসিইউ সেবাটা প্রয়োজন হয় তাদেরকে ঢাকায় স্থানান্তর করার আগ মুহূর্তে প্রতিমধ্যে কিন্তু অনেকে মৃত্যুবরণ করেন। যমুনা সেতু ক্রস করে উত্তরবঙ্গের পুরো চাপটাই আমাদের টাঙ্গাইলের উপর দিয়ে যায়, তো রেগুলার অ্যাক্সিডেন্ট হয়। তো এই জায়গায় এমন একটা জায়গায় আমাদের আইসিইউ ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। লোকবল সংকটের কারণে বন্ধ আইসিইউ সেবা। হাসপাতালে চিকিৎসকদের জন্য 58টি পদ থাকলেও 12টি শূন্য। নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেশিরভাগ পদ খালি, ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। জনবল কাঠামোর কারণে বা জনবল না থাকার কারণে এই সেবা থেকে প্রায় 4 বছর থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে। একটা সরকারি স্বাস্থ্য সমর্থন হাসপাতালে একটু পরিষ্কার রাখা দরকার। বহুত স্টাফ আছে, পরিচালক আছে, তারা যদি দেখশনে থাকে, তারা যদি এটা নজরদারিতে রাখে, তাহলে তো এরকম নোংরা থাকার কথা না। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান সব প্রস্তুতি থাকলেও চিকিৎসক ও নার্স সংকটে আইসিইউ চালু করা সম্ভব হচ্ছে না। জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম চাহিদা জানিয়ে আবেদন পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। এখানে পোস্টেড মেডিসিনের কোনো কনসালটেন্ট নাই, সার্জারির কোনো কনসালটেন্ট নাই, যদিও আইসিইউর সাথে আমার মেডিসিন কনসালটেন্ট খুব জরুরি। তো এই কনসালটেন্ট ছাড়া একটা বিশেষজ্ঞ সেবা আমি কিভাবে দেব? এটা বড় একটা রিস্কের ব্যাপার হয়ে যায় যে শুধু এমবিবিএস ডাক্তার দিয়ে আমি আইসিইউ চালাবো। জেলার 12 উপজেলায় প্রায় 40 লাখ মানুষ স্বাস্থ্য সেবার জন্য এই হাসপাতালের উপর বেশি নির্ভরশীল। সাবরিনা লিজা, যমুনা নিউজ।